বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন এইচএসসি 26 ক্যান্ডিডেট হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। এবং আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি জানেন যে ফিজিক্সের প্রথম পেপার এবং দ্বিতীয় পেপার মিলে অলমোস্ট 20টা অধ্যায়ের মতো আছে। 20টা অধ্যায়ে কিন্তু অনেকগুলো টপিক আছে এবং এই টপিকগুলো আপনি যখন বাজারের টেস্ট পেপারটা একটু খুলে দেখেন যে অনেক পরিমাণে অঙ্ক আছে। সো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আপনার জন্য প্রয়োজন নাই, কারণ আমরা সেই জিনিসটাই আপনাদের সামনে উপস্থাপন করব যে একটা অধ্যায় থেকে কয়টা টাইপের প্রশ্ন করলে ইনশাল্লাহ আপনার এইচএসসি 26-এর জন্য কাভার হবে। সো এই ভিডিওতে আজকে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী অধ্যায়গুলো আমরা একটার পর একটা অধ্যায় ভিত্তিক আপনার ভিডিও আসবে। সো সেই পর্যন্ত ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। সো আমি আপনাকে এখানে বলে দেবো যে ভেক্টর যে অধ্যায়টা আছে, এখানে ক এবং খ এর জন্য কোন কোন টপিক আপনার আসলে পড়া উচিত। ক এবং খর জন্য আপনার কনসেপ্টটা আসলে অনেক বেশি জরুরি। কথা বুঝতে পারছেন? আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আপনি নিজে অনায়াসে করতে পারবেন। ধরেন আমি এখন ভেক্টর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। ভেক্টর অধ্যায়ে ভেক্টর বিভাজন, এই ভেক্টর বিভাজন টপিকটা যদি আপনি ভালো সম্পর্কে আপনি ভালো একটা ধারণা থাকে, তাহলে আপনি লন রোলার ঠেলা থেকে টানা কেন সহজ, কেন নৌকার আমরা জানি যে গুণ কেন লম্বা রাখা হয়, অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে হাতল, আমরা যখন ট্রলি ব্যাগ নিয়ে হাঁটি তখন আমাদের হাতলটা কেন লম্বা রাখা হয়। এই তিনটা যে কথা বললাম, বা আমরা অনেক সময় দেখি যে পাখি আকাশে কিভাবে ওড়ে, এই যে চারটা কথা বললাম, চারটা কথা কিন্তু ভেক্টর বিভাজন টপিকের উপরেই ভিত্তি করে আসলে সমাধান করা। সো এই সকল বিষয়গুলো আপনার ভালো করে কনসেপ্টে জানতে হবে ফর জ্ঞানমূলক এবং অনুধাবন। অর্থাৎ আমি যেটা আপনাকে বুঝাইতে চাচ্ছি, আপনি যদি ক এবং খতে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে চান, আপনার কনসেপ্টটা অবশ্যই ভালো করে আপনাকে পড়তে হবে। সো আমরা তারপরে যেহেতু হাতে 2 মাস সময় আছে, এখন এই সময় কতটুকু বা কিভাবে পড়লে আপনার ভালো হবে এবং কোন কোন ক এবং খর জন্য কি পড়া উচিত, আপাতত এই জিনিসটাই আমরা এই ভিডিওতে আপনাকে দেখাবো। দেখো, একটা অধ্যায়ে ক এর জন্য অর্থাৎ জ্ঞানমূলকের জন্য অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে, কিন্তু সেখান থেকে বিগত বছরে আসা যেই সকল প্রশ্ন অনেক বেশি পরিমাণে আসছে, সেটাই ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করব। সো তোমরা একটু মনোযোগ সহকারে এই জিনিসটা অবশ্যই নোট ডাউন করবা, অথবা এই পিডিএফটা আমার থেকে কালেক্ট করে নিবা। ঠিক আছে? ক এর জন্য কি কি পড়তে হবে, খ এর জন্য কি পড়তে হবে, এবং গ ঘ অর্থাৎ কি টাইপের প্রশ্ন পিবিএসে আসছে, সেই জিনিসগুলো এখানে আমি সুন্দর করে তোমাদের জন্য লেখা আছে। সো প্রত্যেকটা জিনিস আমি শুধু দেখাই দিব যে এইগুলো কত পরিমাণ আসছে। জাস্ট এই জিনিসগুলো যদি তুমি করতে পারো, আশা করি ইনশাল্লাহ তুমি হতাশ হবে না, এবং তুমি আমাকে অবশ্যই পেজে মেসেজ দিবা এই পিডিএফটা কালেক্ট করার জন্য। তো আসো আমরা একটু খেয়াল করি। আমরা এখানে লিখছি, দেখো আমাদের এখানে ক এর জন্য, ক এর জন্য দেখো আমাদের কি টাইপের প্রশ্ন আছে, অনেক টাইপের প্রশ্ন আছে। তার মধ্যে যে অবস্থান ভেক্টর, দেখো অবস্থান ভেক্টর কি বা ডাইভারজেন্স কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে আসা। সো এই সকল জিনিস তোমাকে অবশ্যই পড়তে হবে। কালের সংজ্ঞা দাও, এই ডেফিনেশনটা অনেক বেশি আসে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই চারটার মধ্যে এইটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একক ভেক্টর কাকে বলে। সো এটার উপর অবশ্যই গুরুত্ব দিবা ভাই, কারণ কি ক এবং খতে তোমার নাম্বার উঠানোটা অনেক সহজ যদি তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। হ্যাঁ, ভেক্টর বিভাজন কি এটা অবশ্যই দেখবা। সো এটা ছিল আমাদের ক এর জন্য। তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা আমার পেজে নক করতে পারো, পেজের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। তাহলে এটা চলে গেল খ। খ এর জন্য অনেক টাইপের প্রশ্ন হয়, কিন্তু তোমাদের এইখান থেকে ভেক্টর বিভাজনের সাহায্যে আমাদের যে টাইপগুলো আছে যদি একটু খেয়াল করো, দেখো লন রোলার ঠেলার সে টানা সহজ ব্যাখ্যা করো, এটা অনেকবার আসা। তুমি খেয়াল করো, বরিশাল বোর্ডে আসছে, অনুরূপ চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ডে আসে একটা প্রশ্ন। নৌকার গুণ টানার সময় অনেক লম্বা দড়ি ব্যবহারের সুবিধা ব্যাখ্যা করো। দেখছো প্রত্যেকটা কিন্তু একই টাইপ, ভেক্টর বিভাজনের সাহায্যে আমরা করি। ঠিক আছে? কোন একটা বস্তু আমাদের এখানে এরকম, আমাদের কি একটা নৌকা চিন্তা করতে পারি। ঠিক আছে? এইখান থেকে আমাদের এফ বল, এইগুলো পড়ছো, এফ বল আমরা যখন টানি তখন এখানে আমাদের দুটো উপাংশ হয়। ঠিক আছে? থেটা একটা, এটাকে আমরা বলি এফ কস থেটা, আর একটাকে আমরা কি বলি বলো, এফ সাইন থেটা। সো এই সব দিয়ে কিন্তু আমরা করি। কস থেটা আমাদের কি করে, নৌকাকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করে, আর এফ সাইন থেটা আমাদের এখানে আমাদের একটা বৈঠা থাকবে। কথা বুঝতে পারছো? এই বৈঠাটাকে কি করবে, আমাদের এফ সাইন থেটা ভ্যানিশ করে দেবে। তো যাই হোক, এই টপিকগুলো তোমরা অবশ্যই দেখবা। তারপরে এখানে আরও কিছু জিনিস আছে। আমরা অনেক সময় দেখি যে কোনো একটা বস্তুকে বা টলি ব্যাগের হাতল কেন লম্বা রাখা হয়, প্রত্যেকটা একই টাইপের প্রশ্ন। সেটা কি, টপিকটার নাম হচ্ছে ভেক্টর বিভাজন। দেখছো, এটা টপিকটার নাম হচ্ছে ভেক্টর বিভাজন। সো এই ভেক্টর বিভাজনটা যদি তুমি একটু ভালোভাবে দেখতে পারো, তাহলে ক এবং খ মানে কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে ভেক্টর বিভাজন। এই ভেক্টর বিভাজনের কনসেপ্টটা যদি তুমি একটু দেখতে পারো ইনশাল্লাহ, তাহলে এই টপিকগুলো পারবা। বল ও সরণ ভেক্টর রাশি হলেও তাদের দ্বারা কাজ স্কেলার রাশি। জোস লেভেলে একটা প্রশ্ন, দেখো ডাব্লু ইকুয়াল আমরা কি জানি, এফ ইন্টু কত, এস। দেখছো, তার মানে আমাদের সূত্র কি, ডাব্লু ইকুয়াল এফ এস কত লিখি আমরা, কস থেটা লিখি। তো আমাদের ওরা বলছে বল এবং সরণ ভেক্টর রাশি। ভেক্টর রাশি এই কারণে এদের উপরে কি আছে, দেখো তীর চিহ্ন আছে, কিন্তু এটা ভেক্টর রাশি হলেও আমাদের কেন এই যে আমাদের দেখো যেটা আছে একটু দেখো, এইখানে আমাদের এই যে ডাব্লু যেটা আছে, এই ডাব্লুটা কেন আমাদের স্কেলার রাশি। সো এটা ব্যাখ্যা অনেক সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবা। দুটি ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফলের মান সমান। খেয়াল করছো, দুটি ভেক্টর রাশি, চিন্তা করো যে এ প্লাস বি এটা আমাদের একটা ভেক্টর রাশি, এবং এইটা এ মাইনাস বি এটা আরেকটা ভেক্টর, এটার বিয়োগফলের মান
আমাদের কেন আসলে সমান হয় সেটা ব্যাখ্যা কিন্তু একটু সুন্দর করে পড়বা। সো ক এবং খ এর জন্য আমি আবার বলি, ক এবং খ এর জন্য যদি এই জিনিসগুলো একটু দেখতে পারো, আশা করি তুমি ইনশাল্লাহ পরীক্ষায় কমন অনেকটাই পেয়ে যাবা। এটা ছাড়াও তোমার যদি মনে প্রশ্ন আসে যে ভাই আর কিছু পড়বো, হ্যাঁ তুমি চাইলে পড়তে পারো, কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট। এইবার আসো আমাদের টাইপ নদী নৌকার অঙ্ক, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছি? এটা যে কতবার আসছে সেটা আমি ইনশাল্লাহ তোমাদেরকে এখন একটু দেখাবো। নদী নৌকার, ঠিক আছে, একটু খেয়াল করো। নদী নৌকা দেখো এখানে কতবার আসে, ঢাকা বোর্ডে 24 আসছে, অনুরূপ বরিশাল বোর্ডে আসছে, দেখছো? প্রশ্নটা কি একটু খেয়াল করো। আমাদের সাধারণত এখানে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে স্রোতের বেগ, এটা মনে রাখবা, একটা স্রোতের বেগ থাকবে, আরেকটা থাকবে নৌকার বেগ। দেখো এই যে আমাদের নৌকার বেগ, এবং সবসময় মনে রাখবা নৌকার যে বেগ, অর্থাৎ আমাদের যে নৌকার যে বেগটা হবে, নৌকার বেগ, এই নৌকার বেগটা সবসময় বড় হবে কার থেকে বলো? স্রোতের থেকে। এটা সবসময় মনে রাখবা, স্রোতের থেকে বেশি হবে। যদি স্রোতের থেকে বেশি না হয় তাহলে নদীর এপার থেকে ওপারে তুমি যাইতে পারবা না। সো এটা অবশ্যই মনে রাখবা। সো এইখানে আমাদের একটু কি প্রশ্নটা করছে আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমাদের কিউএম দূরত্ব নির্ণয় চাইছে। কিউএম, এই যে কিউএম মানে কত, এইখান থেকে এইটুকু দূরত্ব চাইছে। হ্যাঁ, এই দূরত্ব কিভাবে বের করে এই জিনিসগুলো আমি আগেও করাইছি। সো তোমরা অবশ্যই এই জিনিসগুলো দেখবা, নদী নৌকার অঙ্ক এবং কি টাইপের প্রশ্ন এটা দেখলাম। এরপরে কি বলছে, পিএস বরাবর নৌকা চালে এম বিন্দুতে পৌঁছানোর সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি কিউতে পৌঁছানোর সময় পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অনেক সুন্দর একটা প্রশ্ন, আমি একটু তোমাদের দেখাই। দেখো এখানে আমাদের কি চাইছে একটু খেয়াল করো। এখানে আমাদের যে জিনিসটা চাইছে, এখানে আমাদের বলছে এই যে পি থেকে এস বরাবর, এই বরাবর আমি নৌকা চালায় আমাদের এই বিন্দুতে আসবো। দেখছো পি থেকে এস বরাবর যখন আমরা এই বিন্দুতে যাব, তাহলে স্বাভাবিকভাবে স্রোত আমাকে এইভাবে ধাক্কা দিচ্ছে। দেখছো স্রোত আমাকে এইভাবে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে কোথায় নিয়ে আসবে? কিউতে নিয়ে আসবে। তাহলে এই কিউ বিন্দুতে আনতে আমাদের এম বিন্দুতে পৌঁছানোর সময় পিএস বরাবর, হ্যাঁ আচ্ছা দুঃখিত, পিএস বরাবর নৌকা চলে এম বিন্দুতে পৌঁছানোর সময় আমি রওনা দিছি এই বরাবর, কিন্তু আমি আসবো গন্তব্য কোথায়? এই বরাবর। তো আসতে আমাদের যে সময়টা লাগবে, আবার পি থেকে স্রোতহীন অবস্থায় কিউ বিন্দুতে, এখান থেকে এই বিন্দুতে আসতে যে সময়টা লাগবে, খেয়াল করছো? সময় বের করবা জাস্ট। আমরা কিন্তু সময় বের করার সূত্র জানি, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, এই জিনিসগুলো পড়ছো। সো আমি এটাই বুঝাইতে চাচ্ছি, সময় বের করা এটা অনেক ইম্পর্টেন্ট। এটা দেখবা নদী নৌকার মধ্যে সময় আছে, সময় কিভাবে বের করবা এটা দেখবা অবশ্যই। এরপর আমরা এরপরের প্রশ্নটা একটু দেখি। দেখো ন্যূনতম সময় নদী পার হইতে গেলে, এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, এই কারণে আমি এটা তোমাদের এখানে দিয়েছি। ন্যূনতম সময় নদী পার হতে গেলে একটা আছে ন্যূনতম দূরত্ব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ন্যূনতম দূরত্ব। ঠিক আছে, আমাদের কিন্তু টপিকই দুইটা, একটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, হ্যাঁ আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের কি ন্যূনতম সময়, এটা মনে রাখবে, একটা সময় আরেকটা হচ্ছে আমাদের কি দূরত্ব। সো এই দুইটা জিনিস অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। সো এটা ছিল আমাদের কি ন্যূনতম সময়ে। এরপরে যদি আমরা একটু দেখি 5 নাম্বার, এই যে নদীর সোহেলের ক্ষেত্রে, তার মানে এখান থেকে আমার যাত্রা শুরু করে এই বিন্দুতে আসতেছে কত সময় লাগবে, হ্যাঁ লব্ধি চাইছে। সো এই জিনিসগুলো অবশ্যই দেখবে, আমি এখানে অনেক পরিমাণে নদী নৌকার অঙ্ক আসছে। সো প্রত্যেকটা জিনিস আমি এখানে তোমাদেরকে দেখাইছি। নদী এপার থেকে ওপারে যেতে সোজাসুজি রওনা, আমরা এই জিনিসগুলো আমরা দেখাইছি যে আমাদের যদি সোজাসুজি বলে তখন আমরা কি করব, সোজাসুজি, অথবা বলতে পারে লম্বালম্বি, আমাদের কি বলতে পারে লম্বালম্বি। ঠিক আছে, তখন আমরা কিভাবে করব এই সকল জিনিসগুলো এখানে দিয়ে আছে, অবশ্যই তোমরা দেখবে ইনশাল্লাহ। এই যে নদীর প্রস্থ আমাদের 1 কিলোমিটার, নদীর তীর বরাবর বেগ এত। ঠিক আছে, সো নদী নৌকার অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, এখানে আমি অনেক পরিমাণ নদী নৌকার অঙ্ক আসছে সেই জিনিসটা তোমাদের দেখাইছি। এটা আমার পড়বো নদীর স্রোতের বেগ কত। সো এই টাইপের প্রশ্নগুলো অবশ্যই দেখবা। এরপরে আসো যে আমাদের রিলেটিভ ভ্যালোসিটি। ঠিক আছে, রিলেটিভ ভ্যালোসিটি থেকে আমাদের কিন্তু প্রচুর প্রশ্ন হয়। রিলেটিভ ভ্যালোসিটি এটা যদিও আমাদের তৃতীয় অধ্যায়ের টপিকটা। দেখো রিলেটিভ ভ্যালোসিটি, আচ্ছা রিলেটিভ ভ্যালোসিটি বা আমরা আপেক্ষিক বেগ বলি। এই আপেক্ষিক বেগের মধ্যে বৃষ্টি আছে আর ছাতা আছে, বৃষ্টি ছাতার অঙ্ক, অর্থাৎ তোমাদের বৃষ্টি, ঠিক আছে, বৃষ্টি উপর থেকে কি নিচের দিকে পড়তেছে, এভাবে বৃষ্টি পড়তেছে, অর্থাৎ ভি আর রেইন উপর থেকে নিচের দিকে পড়তেছে। এখানে একটা লোক আছে, ঠিক আছে, লোকটা কি করতেছে, এই বরাবর যাচ্ছে সামনের দিকে। সো কতক্ষণে আমাকে ছাতা ধরতে হবে, এই টাইপের প্রশ্ন আছে। সো এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখছো দণ্ডবান বৃষ্টি তাদের গায়ে কত বেগে আঘাত করবে, অর্থাৎ বৃষ্টি যে পড়তেছে, এখানে যে সেলিম এবং মুরাদ সাহেব ছিল, তারা হয়তো বা হেঁটে যাচ্ছিল, তখন বৃষ্টি তাদের কত বেগে আঘাত করবে, এই টাইপের প্রশ্ন। চলমান অবস্থায় বৃষ্টি থেকে রক্ষা পেতে দুই বন্ধুকে কতক্ষণে ছাতা ধরতে হবে, দেখছো অ্যাঙ্গেলের মান বের করতে বলছে। তার মানে আপেক্ষিক বেগ বা বৃষ্টি ছাতার অঙ্কগুলো অবশ্যই ভালো করে দেখবা। এরপরে প্রশ্নটা একটু খেয়াল করো, আমাদের এটাও কিন্তু আপেক্ষিক বেগের। ঠিক আছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে চলমান দিকে ট্রাক দেখতে দেখলো, এটাও আপেক্ষিক বেগের অঙ্ক। তার মানে আমি এই সব অঙ্ক তোমাদের দিয়ে এটাই বোঝাচ্ছি যে তোমাদের টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা পড়বা এটা আমি এখানে বলে দিয়েছি। ঠিক আছে, স্থির বাতাসে বৃষ্টির লব্ধি বেগ, বাতাস থেকে একইভাবে ছাতা ধরলে, দেখছো তার মানে ছাতা বৃষ্টির অঙ্কটা খেয়াল করবা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং লাস্ট ওয়ান, সেটা হচ্ছে আমাদের এখানে 3টা নাম্বার টাইপ, সেটা হচ্ছে ডট গুণফল, কোরস গুণফল বা ডাইভারজেন্স কাল। এই জিনিসটা অনেক বেশি পরিমাণে আসছে। সো এটা অবশ্যই তুমি দেখবা। যদিও আমাদের কাছে অনেক সময় এই যে ডাইভারজেন্স কাল বা গ্রেডিয়ান যাই বলি না কেন, এটা ক্যালকুলেশন অনেক সময় আমাদের কাছে একটু কঠিন মনে হয়, ঠিক আছে, অনেক বড় মনে হয়, কিন্তু এগুলো কিন্তু অবশ্যই আসা একটা প্রশ্ন।
সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কিন্তু জানি ই আর বি সন্নিহিত বাহু থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করে কিভাবে, একটা সামান্তরিকের সন্নিহিত বাহু থাকলে ক্ষেত্রফল কিভাবে বের করে, ক্রস করে এর মান বের করব, ক্রস করে এটা কি করব, মানটা বের করব। সো এইগুলো কিন্তু একটু ভালো করে তোমাকে দেখতে হবে, যদি না দেখো পারবে না। এরপর আমি যেটা এখানে মেনশন করছি, দেখো এখানে একটা কথা মেনশন করছি, সেটা হচ্ছে লব্ধি। দেখছো লব্ধি নির্ণয়টা লাগবে। লব্ধি মানে কি, দেখো এইখানে আমাদের F1 একটা বল আছে, এখানে F2 একটা বল আছে, F3 বল আছে। সো আমার প্রশ্ন বলছে বস্তু কণার উপর ও এক্স বরাবর, অর্থাৎ যে ও থেকে যে এক্স বরাবর, এই বরাবর ক্রিয়াশীল বলের লব্ধির মান কত, দেখছে যে লব্ধি কথাটা মেনশন করছে। সো এরকম তোমাকে চিত্র দিয়ে দিবে এবং বলবে যে এটার মান বের করো। সো এই টাইপের প্রশ্ন অনেক পরিমাণে আসে। দেখছো আমি একটু আগে বললাম ডাইভারজেন্স কাল, এগুলো কিন্তু অনেক আসা, সিলেট বোর্ড 24 আসছে, ময়মনসিংহ বোর্ড 23 আসা প্রশ্ন, হ্যাঁ অনেক টাইপের প্রশ্ন হয়। সো এই জিনিসগুলো যদি তুমি একটু দেখতে পারো, তবে আমি মনে করি, আশা করি ইনশাল্লাহ এটার মধ্যে থেকে প্রশ্ন আসবে। ফিজিক্সে অনেকগুলো টপিক আছে, অনেক টাইপ আছে, কিন্তু তুমি যদি এই 3-4টা টপিক একটু ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়তে পারো বা বিগত বছরের প্রশ্ন দেখতে পারো, আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। আচ্ছা, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ, এবং আমরা এইভাবে একটার পর একটা অধ্যায়গুলো করাতে থাকবো। সো আপনি যদি প্রত্যেকটা অধ্যায় পেতে চান, অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, ওইখানে আমরা প্রতিনিয়ত আপডেট জানাবো। আসসালামু আলাইকুম।